সাধারণত পায়ুপথে যে কোনো রোগকেই আমরা পায়েস মনে করে থাকি। তবে পায়ুপথে শুধু পায়েস না, নানা রকম অন্যরকম সমস্যাও কিন্তু হয়ে থাকে। তবে যে কোনো সমস্যার এই শুরুটা হয় কিন্তু কোষ্ঠকাঠিন্যতা থেকে। তাই দর্শক, আজ আমরা পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলবো পায়ুপথের রোগ নিয়ে। আমি ডাক্তার শারমিন জামান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। দর্শক, আজ আমরা আমাদের এই আয়োজনটি সাজিয়েছি পায়ুপথের রোগ নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের মাঝে আছেন ডাক্তার মোহাম্মদ নাজমুল হক মাসুম, জেনারেল ও কোলোরেক্টাল সার্জন, সহযোগী অধ্যাপক, সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দর্শক, আপনারাও কিন্তু সরাসরি যুক্ত থাকবেন আমাদের এই আজকের আয়োজনে। স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে, সরাসরি কিন্তু প্রশ্ন করবেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসককে। আর এই অনুষ্ঠানটি কিন্তু একই সাথে ফেসবুক লাইভ হচ্ছে। আপনারা চাইলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, আর কমেন্ট সেকশনে প্রশ্নও করতে পারেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসককে। আজকে চলে যায় আজকে আমাদের মূল অনুষ্ঠানে, যেখানে আমরা কথা বলবো পায়ুপথের রোগ নিয়ে। আসলে পায়ুপথের রোগ মানেই কিন্তু সবাই জানে যে পায়েস নামক একটা রোগ আছে, যে রোগটা হলেই শুধু এই একটা রোগই হচ্ছে মলদ্বারে হয়ে থাকে। আর এই রোগটা ছাড়া অন্য আর কি রোগ হতে পারে এই পায়ুপথে? ধন্যবাদ আপনাকে খুবই সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে পায়ুপথে বিভিন্ন রকম রোগ হয়, যেমন অ্যানাল ফিশার, রেকটাল পলিপ, ফিস্টুলা, পেরিয়ানাল অ্যাবসেস, রেকটাল ক্যান্সার, রেকটাল প্রোলাপস। কিন্তু যেই রোগটাই হোক না কেন, সাধারণ লোকজন এটাকে পাইলসি মনে করে থাকে। আর বিভিন্ন টাইপের রোগ হয়, আমার রোগ ভেদে এগুলির উপসর্গ কিন্তু ভিন্ন ভিন্ন রকম। আচ্ছা, উপসর্গগুলো কিন্তু জানবো, কিন্তু তার আগে একটু কোষ্ঠকাঠিন্যতা নিয়ে কথা বলি। কারণ এটা এমন একটা সমস্যা, যে সমস্যাটা কিন্তু ছোটবেলায় বা শিশুদের, বয়োবৃদ্ধদের সবারই কম বেশি হয়। আসলে মূলত কি কি কারণে কোষ্ঠকাঠিন্য সমস্যাগুলো হয়, এগুলো যদি একটু ধন্যবাদ আপনাকে। আসলে কোষ্ঠকাঠিন্য বলতে আমরা কি বুঝি? সাধারণত কেউ যদি সপ্তাহে 3 বারের যে কম বাথরুমে যায়, সেটাকে আমরা কোষ্ঠকাঠিন্য বলি। অনেকে বলে থাকে চিকন নালে বাথরুম হয়, বাথরুম করতে খুবই কষ্ট হয়, বাথরুম হয় না, অনেকক্ষণ বসে থাকতে হয়। কোষ্ঠকাঠিন্যের বহুবিধ কারণ রয়েছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে কেউ যদি শাকসবজি কম খায়, কায়িক পরিশ্রম কম করে, সবসময় ফাস্টফুড খায়, বসে থাকে, তাদের কোষ্ঠকাঠিন্য হতে পারে। এটা ছাড়া কিছু ঔষধের জন্য কোষ্ঠকাঠিন্য হয়। দেখা যায় প্রেগনেন্সির সময় আয়রন জাতীয় ট্যাবলেট খায়, তার জন্য কোষ্ঠকাঠিন্য হতে পারে। প্রেশারের ওষুধ খায়, সেজন্য কোষ্ঠকাঠিন্য হতে পারে। কারো যদি হাইপোথাইরয়েডিজম থাকে, অর্থাৎ থাইরয়েডের হরমোনের সমস্যা থাকে, সেই ক্ষেত্রেও কোষ্ঠকাঠিন্য হতে পারে। এটা ছাড়াও খাদ্যনালীর বিভিন্ন রকম রোগ রয়েছে, যেমন বাচ্চাদের ক্ষেত্রে হার্টস্পাং ডিজিজ। এই ক্ষেত্রে যেটা হয়, আমাদের বাথরুমটা সাধারণত আমাদের খাদ্যনালী সংকোচন প্রসারণের মাধ্যমে বের হয়। ওখানে যদি নার্ভগুলি ঠিকমতো না হয়, বাচ্চাদের ক্ষেত্রে এই কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে। এটা ছাড়াও অবস্ট্রাকটেড ডেফিকেশন সিনড্রোম, এটার জন্য কিন্তু কোষ্ঠকাঠিন্য হয়। এটা সাধারণত কারো যদি রেকটাল প্রোলাপস থাকে, অথবা আমাদের যে পেলভিক ফ্লোরের যে মাসেল রয়েছে, ওগুলি যদি ঠিকঠাক মতো কাজ না করে, সেজন্য এই সমস্যাটা হতে থাকে। অর্থাৎ কোষ্ঠকাঠিন্য হওয়ার বহুবিধ কারণ রয়েছে। এটা ছাড়া কারো যদি রেকটামে ক্যান্সার হয়, সেও কিন্তু কোষ্ঠকাঠিন্য নিয়ে প্রেজেন্ট করতে পারে। দেখা যায় কখনো কোষ্ঠকাঠিন্য হচ্ছে, আবার কখনো পাতলা পায়খানা হচ্ছে, এরকম উপসর্গ দেখা দিতে পারে। কাজে আপনার মাধ্যমে আমি আমাদের দর্শক শ্রোতাদের বলবো, কোষ্ঠকাঠিন্য বিভিন্ন কারণে যেহেতু হতে পারে, কোষ্ঠকাঠিন্যকে নিছক কোষ্ঠকাঠিন্য মনে না করে, এটা যদি দীর্ঘদিন ধরে হতে থাকে, অবশ্যই চিকিৎসকের জন্য শরণাপন্ন হন। এবং চিকিৎসক কিছু দীর্ঘদিনের কথা বলছেন, দীর্ঘদিন বলতে কতদিন আসলে এটা অবজার্ভ করতে পারে? এটা আসলে নির্ভর করবে সেটা কতদিন ধরে সেটা তার কোষ্ঠকাঠিন্য হচ্ছে। দেখা যায় সাধারণত যদি খাদ্যাভ্যাসের জন্য কোষ্ঠকাঠিন্য হয়, সেই ক্ষেত্রে সে যদি প্রচুর পরিমাণে পানি, শাকসবজি খায়, ইসবগুলের ভুসি খায়, প্রয়োজন মতো বিভিন্ন পায়খানা নরম করার ঔষধ, ল্যাকটোলোজ জাতীয় ওষুধ খায়, কোষ্ঠকাঠিন্যটা কমে যায়। হজমের সমস্যার কারণে কিন্তু যদি দেখা যায় না, বিভিন্ন রোগের কারণে হয়ে থাকে। অনেকের দেখা যায় আইবিএস, যেটাকে বলি ইরিটেবল বাউল সিনড্রোম, সেই কারণেও কিন্তু কোষ্ঠকাঠিন্য নিয়ে অনেক সময় প্রেজেন্ট করে। কখনো দেখা যায় পাতলা পায়খানা হচ্ছে, আবার কোষ্ঠকাঠিন্য হচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি, কোষ্ঠকাঠিন্য হলে এটা যেহেতু বিভিন্ন কারণে হয়ে থাকে,
যদি সাধারণ খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে সেটা ঠিক না হয় তাহলে অবশ্যই কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। আমরা হরমোনের পরীক্ষা করে থাকি, বাচ্চাদের ক্ষেত্রে বেরিয়াম এনামে এক্সরে করে থাকি, ক্ষেত্র বিশেষে কোলোনোস্কোপি করে থাকি, করে কোষ্ঠকাঠিন্যের কারণটা নির্ণয় করি। আসলে কোষ্ঠকাঠিন্যের কারণটা নির্ণয় করতে হলে তার কতদিন ধরে কোষ্ঠকাঠিন্য হচ্ছে, কি রকম কোষ্ঠকাঠিন্য, মানে হিস্ট্রিটা সপ্তাহে নেওয়া খুব কয়বার বেশি প্রয়োজন বাথরুম হয়। হচ্ছে, এবং পায়ুপথের কোষ্ঠকাঠিন্যের সাথে কোনো রক্ত যাচ্ছে কিনা, ব্যথা জ্বালাপোড়া করে কিনা, অনেক রকম ইতিহাস নিয়ে আচ্ছা, তারপরে ইতিহাস নেওয়ার নির্ণয় কথা করতে যে হয়। বলছেন, কিন্তু এই অনেক সময় দেখা যায় যে শিশুদের ক্ষেত্রে বেশি যে সমস্যাটা হয় যে তারা এমনিতে একটু সবজি খেতে কম পছন্দ করে, তারপরেও যদি অভিভাবকরা সবজি কম বেশি খাইও থাকেন, অনেক শিশুদের বিশেষ করে 5 বছরের নিচে যারা, তাদের দেখা যায় কোষ্ঠকাঠিন্য সমস্যা অনেক বেশি হয়। ঘন ঘন তাকে পানি খাইয়ে বা তার খাদ্যাভ্যাস চেঞ্জ করার পরেও কোষ্ঠকাঠিন্য সমস্যা যেতে চায় না। সেই ক্ষেত্রে আসলে কখন অভিভাবকদের উচিত হবে যে একজন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া? অবশ্যই যদি দেখা যায় সাধারণ নিয়মে যদি কারো কোষ্ঠকাঠিন্য ভালো না হয়, উনি অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন। যেটা আমি বলছিলাম, যেমন কারো যদি হাইপোথাইরয়েডিজম থাকে তার কোষ্ঠকাঠিন্য হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে যদি হার্টস্পাং ডিজিজ, যেটাকে বলা হয় রেকটামে বা মলাশয়ে যদি নার্ভগুলি ঠিকমতো না হয়, সেজন্য কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাছাড়া বলে হেবিচুয়াল কনস্টিপেশন, অর্থাৎ অভ্যাসগত কোষ্ঠকাঠিন্য হতে পারে। অনেক সময় দেখা যায় মায়েরা বাথরুম করার জন্য পর্যাপ্ত পরিমাণে সময় দেন না, অথবা বাচ্চারা দেখা যায় অন্য একটা খেয়ালে থাকে, তখন বাথরুম করার জন্য সে তাড়াহুড়া করে, সেজন্য হতে পারে। তারপর খাবার দাবারও দেখা যায় ঠিকমতো খেতে চায় না। অনেক ক্ষেত্রে দেখা যায় ব্রেস্ট ফিডিং এর পরিবর্তে খুব অল্প বয়সী বাচ্চারা ফর্মুলা ফিডিং অথবা কৌটার দুধ খাচ্ছে, সেগুলো কিন্তু কোষ্ঠকাঠিন্যের একটা কারণ হতে পারে। এখন এরকম যদি হতে থাকে, চিকিৎসকের শরণাপন্ন হয়ে যদি উপদেশ নেন তাহলে আমি মনে করি ভালো। অবশ্যই। আচ্ছা, কোষ্ঠকাঠিন্য হয় এরকম কিছু যদি জিনিসের কথা বলেন, যে খাবার বা অন্য কিছু যেগুলো নিলে রেগুলার কোষ্ঠকাঠিন্যতা কখনো ভালো হবে না, বরঞ্চ বাড়তে পারে? সেটা হচ্ছে কেউ যদি দেখা যায়, যেটা বললাম, আমাদের খাদ্য তালিকায় আমাদের সুষম খাবার খেতে হবে। এখানে পর্যাপ্ত পরিমাণে পানি থাকতে হবে, শাকসবজি থাকতে হবে, আমরা কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার, স্নেহ, আমিষ, মানে সব উপাদানই পরিমাণ মতো থাকতে হবে। কেউ যদি দেখা যায় পানির, পূর্ণবয়স্ক মানুষ সাধারণত 2.5 থেকে 3 লিটার পানি খাওয়ার প্রয়োজন হয়, পানিটা খেলো না, সব সময় সে বসে থাকে, কায়িক পরিশ্রম করে না, অথবা কখনো কোনো ট্রাভেলে থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় পায়খানাটা আটকে রাখছে, সে পায়খানা করার জন্য পর্যাপ্ত পরিমাণে সময় দিচ্ছে না, তারও কিন্তু দেখা যায় কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। এখন এই কোষ্ঠকাঠিন্য পরিহার করার জন্য, এবং কেউ কেউ দেখা যায় সব সময় ভেজিটেবলস খায় না, বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় ফাস্ট ফুড খাচ্ছে, এবং তাদের কিন্তু কোষ্ঠকাঠিন্য হয়। এখন কোষ্ঠকাঠিন্য পরিহারের জন্য যেমন খাদ্য তালিকার মধ্যে অবশ্যই শাকসবজি, ফাইবার জাতীয় খাবার রাখতে হবে, প্রয়োজনে ফলমূল খেতে হবে, সবুজ শাকসবজি খেতে হবে, কায়িক পরিশ্রম করতে হবে, দিনের একটি নির্দিষ্ট সময়, সাধারণত প্রত্যুষে যদি মলত্যাগের অভ্যাসটা থাকে, তার ক্ষেত্রে কিন্তু কোষ্ঠকাঠিন্য উনি প্রতিরোধ করতে পারেন। এর সাথে কি হাঁটাহাঁটি করা বা কোনো রকম এক্সারসাইজ কি এর সাথে নেওয়া যেতে পারে? অবশ্যই, সেটি তো বললাম, তার কায়িক পরিশ্রম, এক্সারসাইজ করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে। দেখা যায় যারা বেড রিডেন থাকে, সারাক্ষণ শুয়ে থাকে, বয়স্ক মানুষের ক্ষেত্রে তাদের কোষ্ঠকাঠিন্য হয়। আবার কেউ যদি সারাক্ষণ কম্পিউটারে বসে কাজ করছে, তারও কিন্তু কোষ্ঠকাঠিন্য হয়। কেউ অ্যাক্টিভ লাইফ যদি থাকে, তার কোষ্ঠকাঠিন্য অনেক কম হয়। যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা বেশি ভোগেন, তারা সারা বছরই দেখা যাচ্ছে যে ইসবগুলের ভুসিটা খাচ্ছেন, এবং খাওয়ার পরে দেখা যাচ্ছে অনেক সময় ভালো হচ্ছে, অনেক সময় ভালো হচ্ছে না। এছাড়া আর কি কোনো ঘরোয়া কোনো পদ্ধতি আছে যেটা? হ্যাঁ, অবশ্যই। প্রাথমিক অবস্থায় আমরা বলি আপনি প্রচুর পরিমাণে পানি খান, শাকসবজি খান এবং ফলমূল খান। তাতে যদি কাজ না হয়, তাহলে পূর্ণবয়স্ক মানুষ 4 চামচ পরিমাণ ইসবগুলের ভুসি পানিতে ভিজিয়ে দিনে একবার বা 2বার খান। এতেও যদি কোষ্ঠকাঠিন্য ভালো না হয়, বাজারে পায়খানা নরম করার কিছু ওষুধ পাওয়া যায়, যেমন ল্যাকটোলুজ জাতীয় ওষুধ, সেটা 2 চামচ বা 3 চামচ খেতে পারে। তাতেও যদি ভালো না হয়, সেই ক্ষেত্রে দেখা যায় আমরা অনেক সময় দেখা যায় পায়খানাটা এসে মলদ্বারে আটকে থাকে, বের হতে চায় না। সেই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে আমরা গ্লিসারিন সাপোজিটরি দিতে বলি, এবং বয়স্কদের ক্ষেত্রে এনেমা, যেটা বাজারে ফ্লিট এনেমা নামে পাওয়া যায়, সেটা যদি দেই, পায়খানাটা নরম হয়ে বের হয়।
অর্থাৎ এভাবে কোষ্ঠকাঠিন্য সারছেই না, সেই ক্ষেত্রে আসলে কোষ্ঠকাঠিন্যের কারণটা কতদিন আসলে খাই খেতে পারে এই ব্যাপারটা যদি বলেন? এটা হয়তো বা আপনার 10 দিন বা 15 দিন অল্প সময়, কিন্তু এর পিছনে যদি অন্য কোনো রোগ থাকে, দেখা গেল নিছক কোষ্ঠকাঠিন্য মনে করে বসে আছে, কিন্তু তার রেকটামে কোনো ক্যান্সার হয়েছে, কোলনে ক্যান্সার হয়েছে, সেটাও হতে পারে। এর জন্য কোনো টাইম লিমিট নেই। কেউ যদি স্বাভাবিক নিয়মে কোষ্ঠকাঠিন্য না সারে, উনি অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন, সেটা 10 দিন হোক 15 দিন হোক। মূলত 1 মাসের মধ্যে যত দ্রুত সম্ভব একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া খুব বেশি প্রয়োজন। পাইলসের সমস্যাটা সবাই এক নামেই জানে যে মলদ্বারে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে পাইলস। এই পাইলসের সমস্যাটা আসলে কি, কেন হয়? ধন্যবাদ। এখন কোষ্ঠকাঠিন্য হচ্ছে পাইলস হওয়ার একটা অন্যতম কারণ। কারো যদি দেখা যায় কোষ্ঠকাঠিন্য হয়, তখন মল ত্যাগের সময় প্রচুর পরিমাণে প্রেসার পড়ে। সাধারণত আমাদের মলদ্বারটা দেখা যায় বন্ধ থাকে, যখন বাথরুম করি সেটা ওপেন হয় বা খোলে। এখন কোষ্ঠকাঠিন্য হলে প্রচুর প্রেসার দিতে হয়, তখন যে হেমোরয়েডাল যে নর্মাল কুশনগুলি রয়েছে সেটা থেকে ফেটে রক্ত যায়। এটা আমাদের পাইলসের একটা লক্ষণ। আবার পাইলসটা হচ্ছে আবার বিভিন্ন রকম হতে পারে। যেমন কারো যদি শুধু রক্ত যায়, সেটাকে আমরা বলি 1st ডিগ্রি হেমোরয়েড। আবার অনেক ক্ষেত্রে রক্ত যাচ্ছে, আবার পায়ুপথ দিয়ে কিছু মাংসের মতো বের হচ্ছে, এটাকে আমরা বলি 2nd ডিগ্রি হেমোরয়েড। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কিছুটা বের হচ্ছে, আবার সেটা এমনিতে ঢুকছে না, চেপে ঢুকে দিতে হচ্ছে, 3rd ডিগ্রি হেমোরয়েড। আবার অনেক সময় যেটা চাপ দিলে ঢুকে যেত সেটা আর ঢুকেই না, একদম সবসময় বের হয়ে থাকে, সেটাকে আমরা বলি 4th ডিগ্রি হেমোরয়েড। এটা এর হেমোরয়েডটাকে আসলে পাইলস বলা হয়। এই হেমোরয়েড জিনিসটা কি, কোনো মাংসপেশি নাকি একটা মাংসপেশির মতো? এটা ইন্টারনাল অভ্যন্তরীণ হেমোরয়েডও থাকে, আবার অনেক সময় আপনার এক্সটার্নাল হেমোরয়েডও থাকে, বাইরের দিকে থাকে। এটার উপসর্গ হচ্ছে রক্ত যায়, রক্ত যাওয়ার সাথে সাধারণত ব্যথা থাকে না, অর্থাৎ ব্যথা মুক্ত উপায়ে রক্ত যায় এবং সেখানে তাজা লাল রক্ত যায়। অনেকে বলে থাকেন মুরগির জবাই করলে যেরকম রক্ত যায় সেরকম রক্ত যায়। এটা হচ্ছে পাইলসের লক্ষণ। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে পাইলসটা বের হয়ে যায়, প্রচণ্ড ব্যথা হয়, ফুলে যায়, সেটাকে আমরা বলি প্রোলাপসড বা থ্রম্বোসড হেমোরয়েড। অর্থাৎ পাইলস বিভিন্ন রকম হতে পারে, এটা ডিগ্রি ভেদে বা প্রকার ভেদে তার উপসর্গ কিন্তু ভিন্ন ভিন্ন রকম হতে পারে। আচ্ছা, এই ধরনের পাইলস আসলে যাদের হয় তাদের আসলে কতদিন এটা মানে তারা সুস্থ হতে সময় নেয়? হ্যাঁ, ধন্যবাদ। 90% ক্ষেত্রে কিন্তু পাইলস হলে তার অপারেশনেরও প্রয়োজন হয় না। প্রাথমিক অবস্থায় যদি আসেন আমাদের কাছে, আমরা রোগটা শনাক্ত করতে পারি। সেই ক্ষেত্রে তার যদি খাদ্যাভ্যাসটা পরিবর্তন করে, প্রচুর পরিমাণে পানি, শাকসবজি খায়, পায়খানাটা স্বাভাবিক রাখে, ইসবগুলির ভুসি খায়, এবং কিছু পরিমাণ ঔষধ আছে বাজারে, বিভিন্ন ড্যাফলন, তারপর ডায়োহেস, নরমানাল নামে পাওয়া যায়, এগুলি খেয়ে কিন্তু এটা প্রতিরোধ করা যায়। সম্ভব। এটা হচ্ছে 1st ডিগ্রি হেমোরয়েডের ক্ষেত্রে। অনেক দিন ধরে পাইলসের সমস্যা নিয়ে থাকে, অপারেশন করতে চান না, তারপরে বিভিন্ন রকম ওষুধের চেষ্টা করেন, আবার বাজারে কিছু ওষুধই পাওয়া যাচ্ছে 7 দিনের মধ্যে পাইলস সারিয়ে তোলা হচ্ছে, এরকম কিছু ওষুধ বা ভেষজ কিছু জিনিসপত্র নিয়ে তারা সুস্থ হওয়ার চেষ্টা করেন। আসলে কোনটা ভালো? না, সেটা ইতিপূর্বে আলোচনা থেকে যেটা বললাম, আসলে বিভিন্ন ধরনের রোগ হয়। আমাদের জনগণ তো সবগুলিকে মনে করে থাকে পাইলস হয়েছে, এতে করে দেখা যায় কিছু অপচিকিৎসা হয়, বিভিন্ন রকম চটকদারি বিজ্ঞাপন হয়, বিভিন্ন ঔষধ বিক্রি করে, দেখা যায় এতে ব্যবহার করলে উপকারের চেয়ে অপকারী বেশি হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় পায়ুপথে বিভিন্ন রকম অ্যাসিড জাতীয় পদার্থ লাগিয়ে দেয়, দেখা যায় একটা ক্ষতের সৃষ্টি হয়ে যায়, এবং অনেক ক্ষেত্রে পায়খানা রাস্তা চিকন হয়ে যায়, পায়খানা রাস্তায় স্থায়ীভাবে ঘা হয়, আলসারের মতো হয়ে যায়। আমি মনে করি কারো যদি পায়ুপথে সমস্যা হয়, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ সার্জনকে দেখাবেন। উনি দেখে রোগটা নির্ণয় করে তদনুসারে চিকিৎসা দিতে হবে। এই রকম ভেষজ চিকিৎসা বা চটকদারি বিজ্ঞাপন 7 দিনে ভালো হয়ে যাবে, এটা আসলে সঠিক নয়। কারণ বিভিন্ন টাইপের রোগ হয়, রোগটা নির্ণয় করতে হবে। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু অপারেশন লাগে না, শুধু নিয়ম কানুন মেনে চলে কিছু ঔষধ সেবন করে ভালো থাকা যায়। আবার যাদের ক্ষেত্রে অনেক আধুনিক চিকিৎসা রয়েছে, যেমন পাইলস হলে অনেকের হয়তো ভয় পায়, আমার কাটা ছিঁড়া লাগবে, ড্রেসিং করতে হবে, কষ্ট হবে, এরকম না। অনেক ক্ষেত্রে আমরা ইনজেকশন দিয়ে থাকি পাইলসের ক্ষেত্রে, যেটাকে আমরা স্ক্লেরোথেরাপি বলি। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় পাইলসের ক্ষেত্রে ব্যান্ডিং করা হয়, রাবার ব্যান্ডিং, সেটাতে হসপিটালে ভর্তিও থাকতে হয় না,
যেদিন করে দিলাম সেদিনই চলে আসতে পারে। আবার লেজারের মাধ্যমে আমরা চিকিৎসা করে থাকি। আচ্ছা। সেটা হচ্ছে পাইলসের মধ্যে একটা সরু সুইয়ের মাধ্যমে লেজার রশ্মি দেওয়া হয়, এতে করে পাইলসটা সংকুচিত হয়ে যায়, আচ্ছা। বাইরে কোনো ক্ষতের সৃষ্টি হয় না। আবার যাদের 4 ডিগ্রি হ্যামোরয়েড হয়ে থাকে, বাইরে বের হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের ওপেন হ্যামোরয়েডেক্টমি বা ক্লোজড হ্যামোরয়েডেক্টমি, অর্থাৎ সেই জিনিসটা কেটে ফেলতে হয়। অর্থাৎ পাইলসটা কী রকম সেটার উপর নির্ভর করে তার চিকিৎসার পদ্ধতিটা কি হবে। সেটা কেবলমাত্র একজন বিশেষজ্ঞ চিকিৎসক যারা এই বিষয়ে কাজ করে থাকেন তারাই সঠিক সিদ্ধান্ত দিতে আসলে পারবেন। গেলে সিদ্ধান্তটা পাওয়া যাবে। তবে আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যায় অনেক সময় নারী যে রোগীরা আছেন তারা খুব ভুক্তভোগী হন যে আসলে পায়ুপথের এই জায়গাটা পরীক্ষা করার জন্য তারা খুব সংকোচ বোধ করেন, এজন্য চিকিৎসকের কাছে সরাসরি যেতে চান না। তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো, কিন্তু একটা ছোট বিরতি থেকে এসে। দর্শক, সময় গেলে ছোট্ট একটি বিরতি নিয়ে সাথেই থাকুন, ফিরছে কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম মলদ্বারের রোগ নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন ডাক্তার মোহাম্মদ নাজমুল হক মাসুম। বিরতিতে যাবার আগে আমরা পাইলস নিয়ে কথা বলছিলাম, এবং শেষের যে প্রশ্নটা ছিল যে আমাদের নারী রোগীদের ক্ষেত্রে অনেক সময় আসলে তাদের খুব সংকোচে একটি জায়গায় হয়ে যায় যে উনি চেক আপের জন্য যেতে চান, আসলে সেই ক্ষেত্রে কি করা যেতে পারে? ধন্যবাদ আপনাকে। আমি যেটা বলবো, আসলে পায়ুপথের রোগ তো রোগী, এখন এখানে আমরা যখন চিকিৎসা করি, এটা পুরুষ ডাক্তার হোক আর নারী ডাক্তার হোক, সবাই অত্যন্ত সম্মানের সাথে রোগীর প্রতি শ্রদ্ধা রেখে তার রোগের ইতিহাসটা নেন, এবং তার যতটুকু দেখার প্রয়োজন সেটা পরীক্ষা নিরীক্ষা করে রোগটা নির্ণয় করেন। আমরা যদি এই সংকোচটা রাখি, দেখা যায় কারো হয়তো রেকটামে ক্যান্সার হয়েছে, সে হয়তো নিছক পাইলস মনে করে বসে আছে, বিভিন্ন টাইপের ওষুধ খাচ্ছে, কিন্তু যখন দেখা যায় আমাদের শরণাপন্ন হন, একদম পারছেন না, তখন যেই রোগটা হয়তো মানে আর্লি চিকিৎসা করলে তার ভালো ফলাফল পাওয়া যেত, সেটা হয়তো অ্যাডভান্স হয়ে যায়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। আমি মনে করব এটা কুসংস্কারটা না রেখে অবশ্যই যেন ডাক্তারের শরণাপন্ন হন। আজকাল আমাদের দেশে অনেক নারী চিকিৎসকও রয়েছেন, সার্জন রয়েছেন, তাদের কাছে যেতে পারেন, এবং পুরুষ সার্জনও রয়েছেন। আমি বলবো ডাক্তার হিসেবে মূল্যায়ন করা উচিত। এখানে আসলে নারী পুরুষ সেটা আসা উচিত না। দেখা যায় বহির্বিশ্বে অনেক গাইনোকোলজিস্ট আছে, পুরুষ চিকিৎসা করেন, ভালো চিকিৎসা করছেন। যদি আমরা দেশেও কিন্তু সেরকম এখন আবার শুরু হচ্ছে যে অনেকে কিন্তু পুরুষ গাইনোকোলজিস্টও আছেন যারা কিন্তু চিকিৎসা করছেন। আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা প্রশ্নটা নিয়ে নিই। দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, জি, আমার নাম হচ্ছে তাজনুর বেগম, আমি নেত্রেশ্রীবন্দর থানা থেকে বলছিলাম। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে স্যারের কাছে যে মানে প্রায় 1-1.5 বছর থেকে আমার পায়খানা রাস্তা মানে চুলকায়, কৃমির মতো মনে হয়, মানে অনেক সময় আঙ্গুল ঢুকাই দিয়ে চুলকানোর মতো এরকম অনুভব হয়, যে দেখা যাচ্ছে যে চুলকাচ্ছে, মনে হচ্ছে কৃমি কামড়াচ্ছে, অথচ কৃমির ঔষধ খাইও দেখছি এমনি, তারপরও 3-4 দিন পরেও আবার ওই সমস্যাটা দেখা দেয়। প্রতিনিয়ত না, হঠাৎ করে। আর তারপর অনেক সময় পায়খানা করার সময় পায়খানা রাস্তা মানে জ্বলা জ্বলা ভাব মনে হয়। আচ্ছা, কোনো রক্ত আসে বা অন্য কোনো সমস্যা কি হয়? না না, রক্ত আসে না, পায়খানাটা একটু কুয়াশা সিস্টেম, কিন্তু একটু কোনোদিন জলে না, আর পায়খানা ক্লিয়ার হয় না, মনে হচ্ছে যে আমার মানে পায়খানার বেগ ঠিকঠাক আসে না সেরকম। আচ্ছা, কোন প্রশ্ন করবেন দর্শককে? না, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। আসলে ওনার যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে মলত্যাগের পর মলদ্বারটা হয়তো ফেটে যায়, সেজন্য একটু জ্বালা পোড়া করে, এবং ওখানে যেহেতু ফেটে যায় সেজন্য একটু ইচিং হয়, চুলকায়। এখন এই রোগটা সাধারণত যাদের কারো যদি অ্যানাল ফিশার হয়ে থাকে তাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। যেহেতু উনি বলছেন বারে বারে কৃমির ওষুধ খাচ্ছেন তারপরও এটা সারছে না, আমি মনে করি উনি যেন অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হন, এবং এই রোগটা যদি অ্যানাল ফিশার হয় সেই ক্ষেত্রে আমরা প্রাথমিক অবস্থায় কিছু ঔষধ, কিছু ওয়েনমেন্ট দিয়ে এটা চিকিৎসা করে থাকি, এ থেকে ভালো হয়ে যায়। আবার যদি অনেক ক্ষেত্রে ভালো নাও হয়, সেই ক্ষেত্রে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে, লেজারের মাধ্যমে চিকিৎসা রয়েছে, খুবই কম কাটাছিঁড়া করে করা হয়। অর্থাৎ পায়ুপথটা যেহেতু ফেটে যায়, দীর্ঘদিন ধরে ফাটে শুকায়, করতে করতে জায়গাটা চিকন হয়ে যায়, তখন যখনই বাথরুম করে তখন ওনার জ্বালা যন্ত্রণা হয় এবং চুলকায়। সেই ক্ষেত্রে
আমাদের যে অভ্যন্তরীণ একটু স্প্রিংটার মাসেল রয়েছে, যেটাকে আমরা ইন্টারনাল স্প্রিংটার বলি, সেটা লেজার রশ্মির মাধ্যমে যদি একটু রিল্যাক্স করা যায় তাহলে কিন্তু তার আর জ্বালা পোড়াটা হয় না কমে যায় বা চুলকানিটা কমে যায়। অনেক ক্ষেত্রে একটু বাড়তি মাংসের মতো থাকে, কিছু ডিসচার্জ অথবা কিছু সিক্রেশন এসে থাকে, সে অংশটুকু একটু কেটে ফেলে দিলে এটা থেকে পরিপূর্ণ নিরাময় সম্ভব। আচ্ছা, আমি ওনাকে বলবো উনি অবশ্যই যেন একজন চিকিৎসকের সার্জনের শরণাপন্ন শরণাপন্ন হন, হন। যাতে দ্রুত ওনার এই সমস্যাটা থেকে আসলে সমাধান পায়। দর্শককে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। কেননা পাইলসের যে সমস্যাটা, এটাতে দেখা যায় যে অনেক সময় যে রক্ত পড়ার যে আপনি কথাটা বলেন যে রক্ত পড়তে পারে, এর সাথে আরেকটা যে সমস্যা হয় এই যে অ্যানাল ফিশার। অ্যানাল ফিশার একটা তো সমস্যা যেটা মলদ্বারে হয়, দুটা কি একই রকমই নাকি না, একই একটা রকম থেকে না। আরেকটা আলাদা? অ্যানাল ফিশার সম্পূর্ণ আলাদা একটা অসুখ। পাইলসের ক্ষেত্রে যেমন শুধু তাজা লাল রক্ত যায়, অনেকে বলে ফিনকি দিয়ে রক্ত যায় বা ফুটা ফুটা রক্ত পড়ে, কিন্তু অ্যানাল ফিশারের ক্ষেত্রে সাধারণত রক্ত যায় না। অধিকাংশ রোগীরা বলে থাকেন মলটা যখন শক্ত হয় বা কোষ্ঠকাঠিন্য হয় তখন মলদ্বারটা ফেটে যায় এবং সেই ক্ষেত্রে মলত্যাগের পর প্রচণ্ড জ্বালাপোড়া করে। অনেকে বলে থাকেন চিকন নালে বাথরুম হয় এবং মনে হচ্ছে মলদ্বারটা চিকন হয়ে গেছে, এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় মলদ্বারের পাশে বাড়তি মাংসের মতো থাকে। এটা সাধারণত অ্যানাল ফিশারের লক্ষণ। কারো ইচিং হয়, চুলকায়, এরকম সমস্যা থাকে। এটা যদি কারো হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা পাইলসের মতোই বলে থাকি প্রচুর পরিমাণে পানি, শাকসবজি খান, পায়খানাটা নরম রাখেন, ইসবগুলের ভুসি খান, এবং বাজারে বিভিন্ন রকম ওয়েনমেন্ট পাওয়া যায়, যেমন অ্যানোস্টেট, অ্যানোরেল, এরিয়ান, এটা ছাড়া রেক্টো কেয়ার নামেও একটা ওয়েনমেন্ট আছে। এগুলি ব্যবহার করলে এটা থেকে অধিকাংশ ক্ষেত্রে নিরাময় হয়। তারপরেও যদি নিরাময় না হয় সেই ক্ষেত্রে আমরা অপারেশন করি, অর্থাৎ যে পায়খানা রাস্তাটা চিকন হয়ে গেছে সেটা একটু বড় করে দিতে হয়। এটা খুবই সিম্পল প্রসিডিউর। এটা সাধারণত আমরা অর্ধেক অবশ করে, যেটাকে আমরা স্পাইনাল অ্যানেস্থেসিয়া বলি, সেটা করে করা যায়, লোকাল অ্যানেস্থেসিয়া দিয়েও করা যায়। এটা অপারেশন করলে এটা থেকে নিরাময়ের হার প্রায় 100%। এটা যদি ঔষধে 90% ক্ষেত্রে, কিন্তু যদি প্রাথমিক অবস্থায় অ্যানাল ফিশার নিয়ে আসে তার কিন্তু অপারেশনও লাগে না। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় ভুগতে থাকে, যখন চিকিৎসকের শরণাপন্ন হয় তখন আসলে অনেক ক্ষেত্রেই আর অপারেশনের বিকল্প বলে কিছু থাকে না। আচ্ছা, আপনি বলেন যে এই অপারেশনগুলোর ক্ষেত্রে শুধুমাত্র লোকাল অ্যানেস্থেসিয়া বা ওই জায়গাটা বা নিম্ন যে নিচের অংশটা সেটুকু শুধু অবশ করে আসলে অপারেশনটা করা সম্ভব, সেই ক্ষেত্রে সুস্থ হতে কতদিন সময় লাগে? আমরা সাধারণত যাদের অ্যানাল ফিশার হয়ে থাকে হসপিটালে সাধারণত একদিন স্টে করলেই হয়ে যায়। তারপর দিন থেকে সে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। যদি কারো ক্ষেত্রে কিছু অংশ এক্সিশন করতে হয়, অর্থাৎ কাটতে হয়, সেটা শুকাইতে হয়তো দেখা যায় 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে। কিন্তু 1 সপ্তাহের মধ্যেই সে অফিস, আদালত বা যে কাজ করে থাকেন এই কাজগুলি করতে পারে, এবং ব্যথাটাও দেখা যায় অপারেশনের 2-3 দিনের মধ্যেই কমে যায়। কেননা প্রথম অবস্থায় যেটা হয়, কারণ অ্যানাল ফিশার হলে মলদ্বারটা যেহেতু চিকন থাকে এটা ফেটে যায়, তখন প্রচণ্ড ব্যথা হয়। আমরা যখন ইন্টারনাল স্প্রিংটাল মাসেলটা কেটে দেই সেই ক্ষেত্রে দেখা যায় জায়গাটা রিল্যাক্স হয়, অপারেশনের পরবর্তী সময়ে সে অনেক আরাম অনুভব করে, ব্যথাটা তখনই কমে যায়। জি, সেক্ষেত্রে কি মলদ্বারে কি সমস্যা এমন হতে পারে যে সেখানে কোনো রকম ফোড়া উঠতে পারে বা সেখান থেকে অ্যাবসেস হওয়ার সম্ভাবনা থাকে? সেটা যদি অপারেশনের পরবর্তী সময় যদি সেটা একটু ড্রেসিং করা হয়, পরিষ্কার রাখা হয়, আমরা কিছু অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ দিয়ে থাকি, সেই ক্ষেত্রে অ্যাবসেস হওয়া বা ফোড়া হওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, যদি দেখা যায় এই ড্রেসিংটা কি হাসপাতালে গিয়ে দিতে হয় নাকি নিজে এটা করতে পারে? ড্রেসিং বলতে যেটা আমরা বলে থাকি পায়ুপথটা পরিষ্কার রাখা। আমরা যেমন মল ত্যাগের পর পায়ুপথটা সুন্দর করে পরিষ্কার করি, ভালো করে সূচু করে ফেলি, সেটি সে ভালো করে পরিষ্কার করে ফেললে এটা থেকে তেমন রকম কোনো জটিলতা, অ্যাবসেস হওয়া বা আবার হওয়া বা রক্ত যাওয়া, এটার সম্ভাবনা খুবই কম থাকে। আচ্ছা, তার মানে বলছেন যে অপারেশনের পরবর্তীতে ড্রেসিং এর জন্য হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই, সে চাইলে নিজেই নিজেকে পরিষ্কার রাখতে পারে। আমরা সাধারণত 1 সপ্তাহ পর একটা ফলো আপ দিই, 15 দিন পরে, 1 মাস পরে, দেখা যায় এর মধ্যে অধিকাংশ রোগী ভালো হয়ে যায়। অনেক ভালো হয়েছে। যাতে দীর্ঘদিন ধরে পাইলসের সমস্যা আছে বা অ্যানাল ফিশারের সমস্যা আছে, এই পাইলস বা অ্যানাল ফিশার থেকে কি কারো ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে নাকি এটা আলাদা? আপনি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে পাইলস থেকে কখনো ক্যান্সার হয় না, অ্যানাল ফিশার থেকেও ক্যান্সার হয় না। ক্যান্সার হচ্ছে সম্পূর্ণ একটা আলাদা রোগ। অনেকের একটা অমূলক ধারণা
আমার রোগটা অনেক দিন ধরে আছে, এটা থেকে হয়তো ক্যান্সার হতে পারে। বা অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন হেকিম বা কবিরাজের যখন শরণাপন্ন হন তখন তারা অনেক সময় প্রতারিত হয়ে থাকেন। আসলে ক্যান্সারটা হচ্ছে আলাদা অসুখ। কারো যদি ক্যান্সার হতে পারে, যাদের ফ্যামিলিতে কারো ক্যান্সার হয় সেই রকম ইতিহাস থাকে, অথবা কারো যদি রেকটামে বা কোলনে পলিপ থাকে দীর্ঘদিন ধরে আছে, সেটা থেকে ক্যান্সার হতে পারে। ক্যান্সারের উপসর্গ কিন্তু ভিন্ন। ক্যান্সারটা কোলনের যদি ডান দিকে হয়ে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় তেমন কোনো উপসর্গই দেখা যায় না। অনেক ক্ষেত্রে রোগীরা দেখা যায় দুর্বলতা অনুভব করে, অনেকের দেখা যায় খুবই রক্তশূন্যতা দেখা যায়, খাবারও রুচি হয়, ওজন কমে যায়। আবার যদি রেকটামে কারো ক্যান্সার হয় সেই ক্ষেত্রে দেখা যায় কখনো কোষ্ঠকাঠিন্য হয়, কখনো তরল পায়খানা হয়, পেটে ব্যথা করতে পারে, মল ত্যাগ করার সময় বারে বারে যায় কিন্তু কখনো পূর্ণতা পায় না, এই সমস্ত উপসর্গ নিয়ে আসে। আবার প্রাথমিক অবস্থায় দেখা যায় কোনো উপসর্গই থাকে না। যেটা অনেকের ধারণা অ্যানাল ফিশার বা পাইলস থেকে ক্যান্সার হবে, সেটা থেকে কিন্তু ক্যান্সার হয় না। ক্যান্সার আলাদা অসুখ। একদমই কোনো উপসর্গ ছাড়াই শরীরে নানা রকম ক্যান্সার তো হতেই থাকে, যে কারণে হতে পারে, সেটা তো কোনো বয়সও নাই। এই যে বায়ুপথে যে ক্যান্সারটা হয় সেটার জন্য কি কোষ্ঠকাঠিন্যতা যাদের অনেক দিন ধরে থাকছে তার জন্য কি ক্যান্সার হতে পারে? না, কোষ্ঠকাঠিন্যের জন্য সাধারণত ক্যান্সার হয় না। ক্যান্সার হলে কোষ্ঠকাঠিন্য হতে পারে, এটা একটা উপসর্গ। দেখা যায় ক্যান্সার, যেটা বললাম, ফ্যামিলিতে যদি কারো থাকে, দেখা যায় বাবা মা অথবা মামা খালা, সেই ক্ষেত্রে একটা স্ক্রিনিং এর আওতায় আসতে পারে। আবার বয়স যদি বেশি হয়, 50-এর বেশি হয়, সেই ক্ষেত্রে দেখা যায় উন্নত বিশ্বে রুটিনলি কোলোনোস্কোপি করা হয়। দেখা যায় স্ক্রিনিং আগে থেকে যেন আমরা ক্যান্সারটা ডিটেক্ট করতে পারি। কিন্তু আমাদের ভারত উপমহাদেশ বা আমাদের দেশে দেখা যায় অনেক আর্লি এজে, দেখা যায় 20 বছর 25 বছর কিংবা 10-12 বছর বয়সেও কিন্তু রেকটামে ক্যান্সার পায়। অধিকাংশ ক্ষেত্রে সবাই মনে করে বসে থাকে পাইলস হয়েছে, কিন্তু যখন আমাদের কাছে আসে সেটা কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সার হতে পারে। ক্যান্সার কিন্তু সবার হয় না। পায়ুপথে যত রোগ আছে তার মধ্যে সাধারণ রোগী হচ্ছে সবচেয়ে বেশি, যেমন অ্যানাল ফিশার পাইলসের সংখ্যায় 90% মতো। ক্যান্সার হয়তো 1-2% রোগীর হয়ে থাকে, কিন্তু যাদের হয় সেটা যদি পাইলস মনে করে বসে বসে চিকিৎসা নেয় সেই ক্ষেত্রে কিন্তু সেটা অ্যাডভান্স হয়ে যায়। যার হয়েছে এটা তো আলাদা করতে পারবে একজন চিকিৎসক, সেটা আসলে রোগীর পক্ষে আলাদা করে আসলে বুঝতে পারবেন না, বোঝা কঠিন। আচ্ছা, অনেকটা কঠিন। আপনি ক্লোনোস্কোপির কথা বলছিলেন, আসলে ক্লোনোস্কোপির কথা যখন রোগীদেরকে বলা হয় সাধারণত তারা ভয় পায় যে না, এটা একটা পরীক্ষা হলেও করব না, ব্যথা পাবো বা এটার জন্য কষ্ট হবে, এই কারণে অনেকে করতে চান না। কিন্তু আসলে ক্লোনোস্কোপি করাটা কতটুকু সেফ বা কতটুকু সময় লাগে? সবার যে কোলোনোস্কোপি করতে হয় এরকম বিষয়টা না। আমরা আসলে পায়ুপথের কেউ যদি সমস্যা নিয়ে আসে, তার ইতিহাসটা নেই, তারপর তার গ্লাভস পরে হাত দিয়ে পরীক্ষা করি, যেটাকে আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন বলি। কখনো কখনো ছোট্ট যন্ত্র দিয়ে পরীক্ষা করি, প্রোক্টোস্কোপি, যেটা আমাদের চেম্বারে করা হয়, এবং এর মাধ্যমে কিন্তু অধিকাংশ রোগের ডায়াগনোসিস হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে কোলোনোস্কোপি যাদের করতে হয় তাদেরও অ্যানেস্থেসিয়া দিয়ে ঘুম পাড়িয়ে করা হয়, এতে করে সে তেমন কোনো কষ্ট পায় সেই রকম না। এটার জন্য ভর্তিও থাকার প্রয়োজন হয় না। পেটটা খালি করার জন্য কিছু ঔষধ দেওয়া হয়, এতে করে সে অনেকবার বাথরুমে যায়, তখন কোলনটা যখন পরিষ্কার হয় তখন একটা যন্ত্রের মাধ্যমে, টেলিস্কোপের মাধ্যমে আমরা কোলনটা মানে সরাসরি দেখা হয় ক্যামেরার মাধ্যমে, এখানে কোনো রকম ক্যান্সার বা কোনো রেকটাল পলিপ বা কোনো আলসার রয়েছে কিনা। যদি দেখা যায় কারো রোগের ইতিহাস নিয়ে আমরা এরকম একটা চিন্তা করি, তাদের ক্ষেত্রে কোলোনোস্কোপি দেওয়া হয়। সবার ক্ষেত্রে কিন্তু কোলোনোস্কোপির প্রয়োজন হয় না। আচ্ছা, আপনি বলছেন যে ক্যান্সার বা পাইলস ফিস্টুলার ক্ষেত্রে এটা ক্লিনিক্যালি দেখলেই বোঝা যায়, তবে ক্যান্সারের ক্ষেত্রে তো বেশিরভাগ সময় আসলে বায়োপসি করে যে মাংসপিণ্ড একটা নিয়ে তারপর নির্ণয় করতে হয়। না, এখন হচ্ছে কারো যদি দেখা যায় অ্যানাল ক্যানালে ক্যান্সার থাকলো, সেটা আমরা নির্ণয় করতে পারবো, কিন্তু কোলনের যদি উপরে থাকে, অর্থাৎ একটা কোলন বা বৃহদন্ত্রের বিভিন্ন অংশ রয়েছে, যেটাকে আমরা বলি অ্যাসেন্ডিং কোলন, তারপর ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সেই ক্ষেত্রে আসলে কোলোনোস্কোপি করার প্রয়োজন হয়। যদি দেখা যায় কারো রক্ত যাচ্ছে পায়ুপথের সাথে আম জাতীয় বা পিচ্ছিল জাতীয় পদার্থ যাচ্ছে, তার ওজন কমে গেছে, বংশে তার মামা খালা তাদেরও ক্যান্সারের ইতিহাস আছে, অথবা 5 বছর আগে কোলোনোস্কোপি করেছিল, তখন সেখানে একটা পলিপ পাওয়া গিয়েছিল, অথবা তার
আগে অপারেশন হয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা কোলোনোস্কোপি করি এবং তার ক্যান্সার আছে কিনা সেটা নির্ণয় করি। করা হয়। আচ্ছা, রেকটামে যদি পলিপ যদি থাকে বা একটা বা দুটো বা একাধিক যদি থাকে, সেক্ষেত্রে কি অপারেশন করার প্রয়োজন হয় নাকি ওইভাবে সেটা হচ্ছে কারো যদি দেখা যায় রেকটাল পলিপ থাকে, সেটা কোলোনোস্কোপির মাধ্যমে সেটাকে রিমুভ করা হয়। এতে করে কিন্তু আগে যদি নির্ণয় করা যায়, যেটা দীর্ঘদিন থাকলে ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে, কোলোনোস্কোপির মাধ্যমে সেটা যদি নির্ণয় করতে পারি, সেটা আগে রিমুভ করলে সেটা কিন্তু মানে ক্যান্সারটা প্রতিরোধ করা যায়। আচ্ছা, মানে পরবর্তীতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। তারপরে যাতে ক্যান্সার হচ্ছে তাদের আসলে কি কি ধরনের চিকিৎসা দেওয়া হয় সেই বিষয়টা জানবো, কিন্তু একটা বিরতি থেকে এসে। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতি নিয়ে, সাথেই থাকুন, ফিরছে কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম পায়ুপথের রোগ নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন ডাক্তার মোহাম্মদ নাজমুল হক মাসুম। বিরতিতে যাবার আগে আমরা ক্যান্সার সম্পর্কে জানছিলাম, আসলে এগুলো ক্যান্সার হলে কিভাবে বুঝবেন। আসলে চিকিৎসাটার কথা যদি আসতে চায়, ক্যান্সারের চিকিৎসা যখন শুরু করতে হয় তখন প্রথমে আসে যে অপারেশন করার জন্য। আসলে ক্যান্সারের চিকিৎসা রেকটামে যখন করা হয় তখন কি অপারেশন করে কি এটা কি ভালো করে দেওয়া সম্ভব হয়? ধন্যবাদ। ক্যান্সারের চিকিৎসা আসলে আমরা বলি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এখানে যেমন সার্জন থাকবে, অনকোলজিস্ট থাকবে, রেডিওলজিস্ট থাকবে, প্যাথোলজিস্ট থাকবে, সবাই মিলে ক্যান্সারটা কি রেকটামে রয়েছে না অন্য কোথাও ছড়িয়েছে সেই জিনিসটাকে দেখা হয়। এখন যদি দেখা যায় ক্যান্সারটা আর্লি স্টেজে আছে, সেই ক্ষেত্রে আমরা অপারেশনটা আগে করি। কিন্তু ক্যান্সারটা যদি ছড়িয়ে যায়, সেই ক্ষেত্রে আগে থেরাপি দেওয়া হয়। আবার এটা বিভিন্ন রকম থেরাপি হতে পারে, রেডিওথেরাপি, রেডিয়েশন দেওয়া হয়, অনেক ক্ষেত্রে ঔষধ বা ইনজেকশন দেওয়া হয় যেটাকে বলি কেমোথেরাপি। সেটা আসলে টিউমার বোর্ড। যে কোনো ক্যান্সারের চিকিৎসা আসলে কারো একক বিষয় না। সেই ক্ষেত্রে যেমন সার্জারিরও গুরুত্ব রয়েছে, থেরাপিরও গুরুত্ব রয়েছে। সেটা নির্ভর করে কখনো আমরা থেরাপিটা আগে দিই, তারপরে সার্জারি করি, কখনো আবার পরে দেওয়া হয়। আর যেটা বললেন, ক্যান্সারের চিকিৎসা কিন্তু আমাদের দেশে হচ্ছে, আমরা খুব সফলভাবেই করছি। সরকারি হসপিটালে করা হয়, বিভিন্ন প্রাইভেট হসপিটালে করা হয়। আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমেও কিন্তু কোলন বা রেকটাল ক্যান্সারের অপারেশন করছি। এখন এই ক্যান্সার চিকিৎসার জন্য আমি যেটা বলবো, এটার জন্য আসলে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের দেশে যদি চিকিৎসা করে, তাহলে যেমন এটা দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়, অপারেশন করলো, অপারেশনের পরবর্তী সময়ে সেটার ফলো আপ দেওয়াটাও খুব সহজ হয়। কতদিন সুস্থ থাকতে পারেন নাকি পরবর্তীতে ক্যান্সার কি সম্ভাবনা থাকে? ক্যান্সারটা যদি আর্লি থাকে, আমরা যদি সঠিকভাবে কাজটা করতে পারি, তাহলে দেখা যায় অনেক পেশেন্ট দেখা যায় 5 বছর 10 বছর সম্পূর্ণ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে। অনেক রোগীর অপারেশন করেছি যাদের 10-15 বছর হয়ে গেছে, তারাও কিন্তু সুস্থভাবে জীবনযাপন করছে, কাজ করছে। এটা নির্ভর করে ক্যান্সারটা কি পর্যায়ে রয়েছে, রোগীটা পরবর্তী সময়ে ফলো আপে আসছে কিনা, সে থেরাপিগুলি ঠিকমতো নিয়েছে কিনা। অনেকে দেখা যায় সার্জারি করলো, তখন মনে করলো হয়তো আমি ভালো হয়ে গেছি, তখন দেখা যায় 2-3 বছর পরে যদি থেরাপিটা ঠিকমতো না নেয়, ফলো আপে না থাকে, সেটা আবার নিয়ে আসে। আমি মনে করি ক্যান্সারের চিকিৎসা একটা সমন্বিত চিকিৎসা দরকার। এটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে হওয়া উচিত, এবং অপারেশনের পরবর্তী সময়েও সঠিকভাবে ফলো আপ করলে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। আমাদের দেশে দেখা যায় যে চিকিৎসা করার পরে রোগীরা আসলে ভুলে যান সুস্থ হওয়ার পরে যে আবার চিকিৎসকের কাছে যেতে হবে, কিন্তু আসলে ফলো আপ দেয়া এবং বছরে একবার চিকিৎসকের সান্নিধ্যে যাওয়াটা আসলে খুব বেশি প্রয়োজনীয়। না, এই ক্ষেত্রে যেটা আছে, যখন আমরা ক্যান্সারের অপারেশন করি, বলি প্রতি মাসে একবার প্রথম 6 মাস দেখাবে, তারপর 3 মাস পর পর, তারপর 6 মাস পর পর, এভাবে আসতে হবে। যদি 2-3 বছর হয়ে যায়, তখন দেখা যায় প্রতি বছরে একবার। কিন্তু এর পাশে ক্যান্সার অনকোলজিস্টের শরণাপন্ন হতে হবে। শুধু সার্জারি করে বসে থাকলে হবে না, চিকিৎসকের গাইডলাইন মেনে সেভাবে চিকিৎসা নিতে হবে, ফলো আপে থাকতে হবে একসাথে দুজন চিকিৎসককে। আচ্ছা, আমরা পায়ুপথের রোগ নিয়ে অনেক কিছু জানলাম, কিন্তু আরেকটা সমস্যা আছে যেটা ফিস্টুলা নামে পরিচিত, যে অনেকের ফিস্টুলা রোগের সমস্যা হয়। এই রোগের আসলে লক্ষণটা কি বা রোগীরা কিভাবে বুঝবে? ধন্যবাদ। আসলে ফিস্টুলা হচ্ছে পায়ুপথের একটা ভিন্ন একটা রোগ। অনেকে এটাকেও পাইলস মনে করে থাকেন। ফিস্টুলা হলে যে সমস্যাটা হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় রোগীরা বলে থাকে পায়ুপথে একটা ফোড়ার মতো হয়েছিল, সেটা অপারেশন করিয়েছি, বা এটা ফেটে পুজ বের হয়ে গেছিল, তারপর থেকে মাঝে মধ্যে এটা পাকে গলে পুজের মতো বের হয়। ঠিক পায়ুপথে না, পায়ুপথের পাশে একটা ছিদ্র হয়, পুজটা বের হয়ে গেলে আমার ব্যথাটাও কমে যায়,
এটা আসলে ফিস্টুলার লক্ষণ। ফিস্টুলাও আমার বিভিন্ন রকম হতে পারে। কতগুলি ফিস্টুলা হচ্ছে সিম্পল ফিস্টুলা, কতগুলি হচ্ছে জটিল ফিস্টুলা। কারণ পাইপথটা হচ্ছে একটা এমন একটা স্ট্রাকচার যেটার হচ্ছে চতুর্দিকে স্প্রিংটার রয়েছে, যেটাকে আমরা ইন্টারনাল স্প্রিংটার, এক্সটার্নাল স্প্রিংটার বলি, যার কাজ হচ্ছে পাইপথ আমরা যে মলটা ত্যাগ করি এবং এটা যখন মল ত্যাগ করি সেই জায়গাটা এটা ওপেন হয়, আবার যখন মলত্যাগ বন্ধ হয়ে যায় সেটা বন্ধ হয়ে যায়। এটা স্প্রিংটারের কাজ। যখন এটা জটিল ফিস্টুলা হয়ে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় আমরা সেটন পদ্ধতিতে অপারেশন করে থাকি, অর্থাৎ দুইটা ধাপে করতে হয়। আবার যদি কারো সিম্পল ফিস্টুলা হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা ফিস্টুলোটমি, তারপরে হচ্ছে ফিব্রিন গ্লু, বিভিন্ন প্লাগ দিয়ে অতি সহজে চিকিৎসা করা যায়, লেজারের মাধ্যমেও করা যায়। আমি মনে করি কারো যদি ফিস্টুলা হয় বা হঠাৎ করে ফোড়া হয়েছে, এটাকে ফোড়া না ভেবে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে যদি প্রাথমিক অবস্থায় চিকিৎসা নেয়, এ থেকে ভালো হওয়ার সম্ভাবনা শতভাগ। রোগীর চিকিৎসা নিয়েছেন, বারবার নিয়েছেন, তারপরে ভালো হচ্ছে না। সেজন্য আমি বললাম এই ফিস্টুলাটা সার্জারিটা করতে হলে অবশ্যই একজন দক্ষ সার্জন যারা এই বিষয়ে কাজ করে থাকেন তাদের হাতে করা উচিত। যদি সঠিকভাবে করা হয় তাহলে এতে ভালো হওয়ার সম্ভাবনা শতভাগ। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক চিকিৎসক মনে করে থাকেন যে ফিস্টুলা যেহেতু একটা ছিদ্র হয় যেটা সংযোগ থাকে পায়খানা রাস্তার ভিতর পর্যন্ত, এখন এটা অপারেশন করতে গেলে যদি অ্যানাল স্পিংটারটা কেটে যায় তখন দেখা যায় তার ইনকন্টিনেন্স অর্থাৎ পায়খানা ধরে রাখার ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। সেজন্য অনেকে ভয় পেয়ে হয়তো একটু কম কেটে ফেললো, সেই ক্ষেত্রে আবার হওয়ার সম্ভাবনা থাকে। আমি মনে করি ফিস্টুলা অপারেশন যদি একজন দক্ষ সার্জন করে থাকেন, অপারেশনের পূর্ববর্তী সময়ে পেরিয়ানাল আল্ট্রাসাউন্ড, প্রয়োজনে এমআরআই করে, অর্থাৎ ফিস্টুলাটার কি একটা নালী না দুইটা, এটা ইন্টারনাল স্প্রিংটার বা এক্সটার্নাল স্প্রিংটার কোনটা ইনভলভ করেছে সেটা বুঝে সঠিকভাবে যদি করেন এটা আবার হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনি বারবার বলছেন যে অপারেশন করা বা বিভিন্ন যে চিকিৎসার মাধ্যমে যে এটাকে সুস্থ করা যায়, আবার হচ্ছে লেজার করা যায়, তার মানে কি আসলে এই পায়ুপথের যে চিকিৎসাগুলো এগুলো করা কি খুব বেশি ব্যয় সাপেক্ষ, খরচ? আমি আপনার মাধ্যমে আমি বলবো এটার চিকিৎসা খুব বেশি ব্যয়বহুল না। আমাদের প্রতিটা জেলায় জেলা হসপিটাল রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে, এখানে আমরা যারা সরকারি ডাক্তার রয়েছি তারা কিন্তু বিনা পয়সায় সেবা দিয়ে থাকি। শুধুমাত্র একটা টিকিট কেটে যদি হসপিটালে যান বা আমাদের অধীনে ভর্তি হন আমরা এই অপারেশনগুলি করে থাকি, খরচ হয় না। কিন্তু প্রাইভেট সেক্টরে আমরা অপারেশন করে থাকি, সেখানে হয়তো কিছুটা খরচ হয়, কিন্তু আমি বলবো অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে অপারেশনের খরচ খুবই কম, সে তুলনায় অনেক বেশি কম। তারপরেও তো একটা অপারেশন যেহেতু, সেক্ষেত্রে তো হাসপাতালে থাকা বা যাওয়া আসার তো একটা তো থাকবে, এবং সবচেয়ে বড় যে কথাটা চিকিৎসকের সান্নিধ্যে থাকতে হবে, ফলো আপে দিতে হবে না। সেটি আমি বললাম সরকারি হসপিটালগুলিতে যেহেতু হচ্ছে, যে কেউ ইচ্ছা করলে প্রাইভেট সেক্টরে না যে সরকারি হসপিটালেও এই সেবাটা নিতে পারেন। আচ্ছা, আর হাসপাতালে গেলে কি তারা সার্জারি বিভাগেই কি যাবে এই ধরনের সমস্যা? না, প্রথমে দেখা যায় আমাদের বহির্বিভাগ রয়েছে, বহির্বিভাগে যে সার্জারি আউটডোর রয়েছে ওখানে আমাদের চিকিৎসকরা দেখে থাকেন। প্রয়োজনীয় ক্ষেত্রে আমরা যারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছি তাদের কাছে রোগীটা রেফার করে থাকেন অথবা ভর্তি করে থাকেন, তখন এই চিকিৎসাটা করা হয়। দেখা যায় সরকারি হসপিটালে যেহেতু অনেক প্রেশার থাকে, অনেক কিছুটা অপারেশন করতে সময় সাপেক্ষ ব্যাপার হয়। কেউ যদি, আমি বলবো এই রোগ হলে খরচ বেশি সেটা চিন্তা না করে মেডিকেল কলেজগুলিতে যদি যান, কোনো ডাক্তারের কাছে যান, উনি সঠিক পরামর্শ দিলে সঠিক জায়গায় যে খুব অল্প খরচে কিন্তু চিকিৎসাটা করা সম্ভব, ইভেন বিনা পয়সায় চিকিৎসা করা সম্ভব। আমাদের সরকার সেই সাপোর্টটা দিচ্ছেন এবং যারা জানে রোগীরা সেটা পাচ্ছে, তারা নেওয়ার চেষ্টাও করছে। এই পায়ুপথের সমস্যাগুলোর মূল একটা উৎস থাকে হচ্ছে কোষ্ঠকাঠিন্য হওয়া, কিন্তু অনেকের এমন অবস্থা হয় যে যারা পায়খানা করার জন্য বারবার যাচ্ছেন, পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না, আবার চলে আসছেন, এবং আবার চাপ হচ্ছে, আবার যাচ্ছে, এরকম বারবার যাওয়ার একটা সমস্যা হয়। এর জন্য তারা নানা রকম বিপদেও পড়ে থাকেন। আসলে তারা কি করবেন? না, এটা বললাম এটার বিভিন্ন কারণ হতে পারে। পায়ুপথটা ঠিক ক্লিয়ার হচ্ছে না, বারে বারে বাথরুমে যেতে হচ্ছে। এটা বয়স্কদের ক্ষেত্রে বললাম যেটা ওডিএস, অবস্ট্রাকটেড ডেফিকেশন সিনড্রোম, এই রোগ হলে হতে পারে।
আবার যদি দেখা যায় কারো পাইপটা চিকন হয়ে গেছে, অ্যানাল ফিশার হয়ে গেছে, তখন দেখা যায় বাথরুম করতে গেলে তার ব্যথা হয়, অল্প করে বাথরুম হয়, আবার যায়, এটার জন্য হতে পারে। আবার কারো যদি রেকটামে ক্যান্সার হয়, সেই ক্ষেত্রে দেখা যায় তার সবসময় দেখা যায় পায়ে মল ত্যাগ করার একটা ব্যাগ হয়, কারণ ক্যান্সারটা রেকটামে বসে থাকে। এখন এটা তো যতইবারই সে বের করতে চায় সেটা আর বের হচ্ছে না, তার বারে বারে যায় কিন্তু তার পায়ুপত্রে ক্লিয়ার হয় না। এইরকম সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে রোগটা তাকে আসলে নির্ণয় করে নির্ণয় করতে হবে। তারপর চিকিৎসা নিতে আচ্ছা, হবে। এই সময় কি মলদ্বারে কি প্রচন্ড ব্যথা হতে পারে, বা অনেকে যারা বলেন যে মল ত্যাগ করার সময় প্রচন্ড ব্যথা হচ্ছে, এই সকল ব্যথাটা আসলে সমস্যা বিভিন্ন থেকে? কারণে হয়। যেমন কারো যদি মলদ্বারটা ফেটে যায়, অ্যানাল ফিশার হলে ব্যথা হয়। কারো যদি দেখা যায় পাইলস হয়েছে, পাইলসটা বাইরে বের হয়ে গেছে, সেটার ভিতরে রক্ত জমাট বেঁধে গেছে, যেটাকে আমরা বলি থ্রম্বোসড হেমোরয়েড, তার জন্য প্রচন্ড ব্যথা হতে পারে। আগে কখনই সমস্যা ছিল না, হঠাৎ করে পায়ুপথে প্রচন্ড ব্যথা। সেটা সাধারণত কারো যদি পেরিয়ানাল অ্যাবসেস অথবা অ্যানোরেক্টাল অ্যাবসেস বা ফোড়া হয়, সেজন্য ব্যথা হতে পারে। কারো যদি অ্যানাল ক্যানালে বা ক্যান্সার, রেকটামে ক্যান্সার হয়, যেটার স্নায়ুগুলি রয়েছে, নার্ভগুলি রয়েছে, সেটাকে ইনভলভমেন্ট হয়, সেই ক্ষেত্রেও কিন্তু প্রচন্ড ব্যথা হতে পারে। কারণ ব্যথারও কিন্তু বহুবিধ কারণ এই রয়েছে। ব্যথাগুলো আসলে কোন কোন জায়গায় আসলে ছড়িয়ে পড়ে সাধারণত? না, ব্যথাটা সাধারণত দেখা যায় পায়ুপথেই থাকে। আর অ্যানাল ফিশার হলে সাধারণত মল ত্যাগের পরে ব্যথার কথা বলে। আবার কারো যদি থ্রম্বোস বা প্রোলাপসড হেমোরয়েড বলে, তারা বলে আগে ভালো ছিলাম, হঠাৎ করে কি যেন বের হয়ে গেছে, ফুলে গেছে এবং ব্যথা করছে। কারো যদি অ্যাবসেস হয়ে থাকে, তখন দেখা যায় তার ব্যথা হচ্ছে, পায়ুপথটা ফুলে গেছে, কখনো কখনো দেখা যায় তার জ্বর হয়, এবং ওই অ্যাবসেসটা যদি ফেটে যায় পুজের মতো বের হয়। কারো যদি যে রেকটাল ক্যান্সার হয়ে থাকে, তখন তার সর্বক্ষণই বা অ্যাডভান্স হয়ে যায় বা নার্ভ টার্ভ ধরে ফেলে, সেই ক্ষেত্রে সব সময় ব্যথা থাকে। সাধারণ ঔষধও দেখা যায় ব্যথাটা তখন কমে না। কমতে চায় না। সেক্ষেত্রে কি চিকিৎসকের শরণাপন্ন তো অবশ্যই হতে হবে এবং ডায়াগনোসিস করতে হবে যে আসলে কি সমস্যা। আসলে আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আমাদের দর্শকরা কিংবা রোগীরা যারা আছেন তারা তো চায় না যে আসলে কখনো তিনি অসুস্থ হবেন। কেউ যদি মনে করেন যে না, আমি সুস্থ থাকতে চাই, পায়ের পথে কোনো সমস্যা হবে না, বা পাইলসের মতন এই সমস্যাগুলো থেকে আসলে সুস্থ থাকবেন, আপনি বলেছেন মাঝখানে, তারপর শেষ মুহূর্তে তাদের জন্য উপদেশ কি আমি বলবো, আপনারা যদি প্রতিদিনই প্রচুর পরিমাণে শাকসবজি, সবুজ ফলমূল, দেশীয় ফলমূল খান এবং লাল মাংস কম খান, কায়িক পরিশ্রম বেশি করেন, হাঁটাচলা করেন, এক্সারসাইজ করেন, প্রতিদিন প্রত্যুষে মলত্যাগের অভ্যাস রাখেন, তাহলে কিন্তু কোষ্ঠকাঠিন্যটা পরিহার করতে পারবেন এবং কোষ্ঠকাঠিন্যজনিত যেই রোগগুলি হচ্ছে যেমন পাইলস, অ্যানাল ফিশার, এগুলিও প্রতিরোধ করতে পারবেন। আবার যদি কারো এরকম সমস্যা হয়ে যায়, সে শুধু বসে থেকে বিভিন্ন মানুষের কাছে শুনে লজ্জা পেয়ে যদি ডাক্তারের কাছে না যান, তাহলে আমি মনে করি বিরাট রকম একটা ভুল হয়ে যায়। অনেক দেখা যায় যেই রোগটা ছোট ছিল, যেটা ঔষধে ভালো হতো, যদি 2-3 বছর দেরি করে ফেলেন, তখন আর অপারেশন ছাড়া সেটা ভালো হয় না। আবার অনেকে চিন্তা করেন ডাক্তার কাছে গেলে হয়তো অনেক খরচের ব্যাপার। তাদের ক্ষেত্রে আমি বলবো, আমাদের স্থানীয়ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, জেলা হসপিটাল রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে সরকারিভাবে, ওখানেও আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। শুধুমাত্র 5 টাকা দিয়ে টিকিট কেটে আপনি যদি ধৈর্য সহকারে দেখান, তাহলে আমি মনে করি আপনি সঠিক চিকিৎসা পাবেন। মানে সব সময় যে প্রাইভেট সেক্টরে যেতে হবে, বড় বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে, সেরকম অনেক ধন্যবাদ। আপনি আমাদের মাঝে এসেছেন এবং এত সুন্দর করে আমাদের রোগীদের এই বিষয়গুলো জানিয়েছেন। অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। নেক্সাস টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতাকে ধন্যবাদ, যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের কথা শুনছিলেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দর্শক, ধন্যবাদ আপনাদের এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন। আসলে সুষম খাদ্যাভ্যাস এবং নিয়ন্ত্রিত জীবনযাপন, এর আসলে কোনো বিকল্পই নেই। ফাইবার জাতীয় যে কোনো খাবার বা আঁশযুক্ত যে খাবারগুলো আছে, সেগুলো যদি আপনি সুন্দর করে অনেকক্ষণ চিবিয়ে যদি খাওয়ার অভ্যাস করেন, তাহলে কিন্তু হজমের সমস্যা থেকে আপনি কিন্তু একদম রেহাই পাবেন এবং সুস্থ জীবনযাপন করতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো পর্বে। আজ বিদায়, শুভরাত্রি সবাইকে।